নমস্কার বন্ধুরা, আমি হিরণময় আর আমি আজকে তোমাদের শেখাবো সি প্রোগ্রামিং। আজকের ভিডিওটা শুধু একটা প্রোগ্রামিং ক্লাস না, আসলে এটা একটা মিশন। আমি এই মিশনটা বাংলা ছাত্রছাত্রীদের জন্য শুরু করলাম, কারণ তোমরা সবাই জানো যে আমাদের বাংলা, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা গোটা দেশের মধ্যে কতটা পিছিয়ে পড়েছে। আমাদের স্কুলগুলোতে, বিশেষ করে সরকারি স্কুলের যা অবস্থা, শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে, তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় ধাক্কা পেয়েছে। স্কুলে তো সি প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স এইসব নিয়ে কালচার করা অলমোস্ট হয়ই না বলতে গেলে। গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন স্কুলে প্রোগ্রামিং এবং কম্পিউটার সায়েন্স পড়া ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম। তো আমি এই মিশনটা শুরু করেছি। আমি ফাউন্ডার অফ স্টাডি স্মার্ট ইনোভেশনস। এই পুরো প্লে লিস্টটা যেটা তোমরা দেখতে চলেছো সি প্রোগ্রামিং ওপরে হবে, এবং আজকের ভিডিওটা একটা মিশন যেটা শুরু করলাম বাংলা ছাত্রছাত্রীদের জন্য। আমরা দেখি অনেকেই কোডিং থেকে পিছিয়ে পড়ছে, বাট সত্যি কথা কি জানো, প্রোগ্রামিং ইজ দি পাওয়ার। প্রোগ্রামিং হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা ওয়েপন, একটা অস্ত্র, যেটার মাধ্যমে তারা নিজেদেরকে উপযুক্ত তৈরি করতে পারবে। এবং এই যে আপকামিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইনফরমেশন টেকনোলজি জগতে যে এত বড় একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কোডিং ছাড়া কোনো গতি নেই। এখন তো কোড এআইও লিখে দিতে পারছে, কিন্তু যারা ওই অ্যাপ্লিকেশনসগুলো বানাবে তাদেরকে তো কোডিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জানতে হবে। তাই জন্যে আপকামিং ওয়ার্ল্ড আমাদের এখন টেকনোলজি দিয়ে রান করবে, প্রযুক্তি দিয়ে রান করছে, প্রযুক্তিই চালাবে। তো আমাদেরকে স্মার্ট তৈরি হতে হবে, আমাদেরকে উপযুক্ত তৈরি হতে হবে। তো তাই জন্যেই একদম গোড়া থেকে শুরু করি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে শুরু হয় প্রত্যেকটি লার্নিং। তো আজকে আমাদের ক্লাসটায় আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নেব। সি প্রোগ্রামিং একটা ফাউন্ডেশন ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে শুরু করলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝতে পারবে, এটা ইজি হয়ে যায়। তো স্টার্ট করি আজকে আমাদের প্রেজেন্টেশন। তো আমি প্রত্যেকটা পয়েন্ট গুছিয়ে বাংলাতে বোঝাবো, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। এবং একদম গোড়া থেকে বুঝতে শুরু করো, তাহলে তোমাদের কনফিডেন্সও বৃদ্ধি পাবে এবং তোমরা কনফিডেন্টলি প্রোগ্রাম লিখতে পারবে। প্রোগ্রাম লিখে লিখে প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো একটা প্রোগ্রামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে প্রোগ্রামগুলো লিখছি ওগুলো আসলে কি? কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া। যেমন আমরা যখন ছোট থাকি, আমাদের বাবা মা আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এটা এইভাবে করবি, সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিজের পড়াশোনা করা শুরু করবি, মোবাইল নিয়ে বসবি না। এই যে ইনস্ট্রাকশনসগুলো আমাদেরকে আমাদের গুরুজনেরা দেন, আমরা সেই অনুযায়ী মানুষ হচ্ছি এবং আমরা সেইভাবেই কাজ করছি। তো ওইটা হচ্ছে ইনস্ট্রাকশন। সেরকমই প্রোগ্রাম হচ্ছে একটা ইনস্ট্রাকশন। যেই ইনস্ট্রাকশনটা আমরা মানুষ প্রোগ্রামটাকে কোথায় দিচ্ছি? না, কম্পিউটারকে দিচ্ছি, বা কোনো একটা অ্যাপ্লিকেশন সেটা বানাচ্ছি, সেটা একটা কোনো পার্টিকুলার কাজ করতে সাহায্য করবে। তো ওটা কি? ওটা আসলে হচ্ছে একটা ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। এই প্রোগ্রামের মধ্যে কি লেখা থাকে? প্রোগ্রামের মধ্যে লেখা থাকে লজিক, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। যেমন আমাদের এই মানব শরীরটার একটা স্ট্রাকচার আছে, আমাদের ব্রেন আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, হাত পা ইত্যাদি নানা অঙ্গ প্রত্যঙ্গ আছে। তেমনই কুকুর, ছাগল, ভেড়া সবার মধ্যেই ওরকম অঙ্গ প্রত্যঙ্গের একটা স্ট্রাকচার, ভগবান আমাদের সেই স্ট্রাকচারটাকে গঠন করে বেঁধে দিয়েছেন। সেরকমই এই প্রোগ্রামটারও কিন্তু একটা নির্দিষ্ট ডিজাইন, নির্দিষ্ট স্ট্রাকচার আছে, এবং সেই স্ট্রাকচারগুলোর মধ্যে লেখা থাকবে ইনস্ট্রাকশনগুলো ইন দ্য ফর্ম অফ লজিক। সেই লজিকটাকে কিন্তু খুব পরিষ্কার, ক্লিয়ার হতে হবে এবং স্ট্রিমলাইন্ড, ভালো একটা আকার যেন থাকে। এটা যেন খুব ইজিলি আমাদের যে টাস্কগুলো লিখবো, টাস্ক মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ করা, সেই কাজটাকে যেন সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। ইট ক্যান হ্যান্ডেল টাস্কস এফিশিয়েন্টলি উইথ মিনিমাল কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি যেন না থাকে। কমপ্লেক্স হওয়া মানেই জটিল হয়ে যাওয়া। জটিলতাকে ভাঙাটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের উদ্দেশ্য। আমরা জটিল কাজকে ছোট ছোট টুকরো করে সিম্পল টাস্ককে, সিম্পল কাজে ভেঙে দিয়ে আমরা সেটাকে কম্পিউটারের মাধ্যমে করানোটাই আমাদের উদ্দেশ্য। প্রোগ্রামিং করা মানে হচ্ছে আমাদের কিছু জটিল কাজগুলোকে, যেগুলো অনেকগুলো মানুষ একসাথে করতো, সেটাকে আমরা একটা যন্ত্রের মাধ্যমেই খুব সরলভাবে করতে পারি।
তো আমাদের প্রোগ্রামটা একটা নির্দিষ্ট ডিজাইন থাকতে হবে, সিম্পল হতে হবে এবং জটিল কাজগুলোকে ভেঙে করার ক্ষমতা রাখতে হবে এবং তার যেন অ্যাকিউরেসিটা থাকে, ফাংশনালিটি অ্যান্ড অ্যাকিউরেসি, কারেক্টনেসটা কতটা সহজ, কতটা ঠিকভাবে আমরা করছি সেটা যেন খুবই গুরুত্বপূর্ণ। দিস অ্যাসপেক্ট কী করে না, ইট এনশিওরস দ্যাট ইয়োর প্রোগ্রাম পারফর্মস অ্যাজ এক্সপেক্টেড ইন এভরি সিচুয়েশন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে যেন তোমার প্রোগ্রামটা ঠিকভাবে ওই কাজকর্মগুলোকে পালন করতে পারে এবং সঠিকভাবে করতে পারে। তো টু অ্যাচিভ দিস, এটাকে সফল করবার জন্য আমাদের বুঝতে হবে, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রামস অবজেক্টিভ অ্যান্ড ফাংশনাল রিকোয়ারমেন্টস। আমাদের প্রোগ্রামটার যে গোলটা, আমাদের প্রোগ্রামটার যে উদ্দেশ্যটা, অবজেক্টিভটাকে বুঝতে হবে। সবার প্রথমে একটা প্রোগ্রাম লেখার আগে তাকে বুঝতে হবে কিসের জন্য আমি প্রোগ্রামটা লিখছি, সেই গোলটাকে তাদের জানতে হবে এবং কি রিকোয়ারমেন্টস, কি চাহিদা, সেই কোডটার কি করণীয়, সেই কাজকর্মগুলোর সম্বন্ধে জ্ঞানটা থাকা দরকার। যেমন হোয়াট শুড হ্যাপেন, কি হওয়া উচিত যখন ইউজার ক্লিক করছে একটা বাটনে। একটা বাটন ক্লিক করলে ওয়েবসাইটে এরকম নানা রকম বাটন, গেম খেলো যখন তুমি ট্যাপ করছো বিভিন্ন জায়গায় মোবাইলে ক্লিক করছো, তো ক্লিক করলে যে কি ঘটছে পিছনে সেইটার নলেজটা, সেইটার জ্ঞানটা থাকা দরকার। আমি যদি নাই বুঝি যে আমি কি করতে চলেছি, কি বানাতে চলেছি, তাহলে তো কি বানাচ্ছি সেটার কোনো মানে হয় না। তাই জন্যেই যেটা আমি বানাতে চলেছি সেটার যে জ্ঞানটা আমার থাকা দরকার। এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কোডের কোয়ালিটিটা। কোডের কোয়ালিটিটা, স্টাইলটা যেন পরিষ্কার হয়, আন্ডারস্ট্যান্ডেবল, মানে আমি কোডটা লিখলাম আরেকজন পরে ওই কোডটা দেখে যেন বুঝতে পারে, মেনটেনেবল, আমি যেন মেনটেন করতে পারি কোডটা যেন মেনটেন করা সহজ হয়, বুঝতে সুবিধা হয় এবং পরিষ্কার হয়। আনতাবাড়ি হিজিবিজি করে কোড লিখে দেওয়ার মতো না, অনেকের হাতের লেখা খুব বাজে হয় এবং অন্য লোকে সেটা পড়তে পারে না। এখানে তো সেরকম হাতে লেখার কিছু ব্যাপার নেই, এখানে কম্পিউটারে আমরা টাইপ করে প্রোগ্রামটা লিখব, কিন্তু সেই টাইপ করা প্রোগ্রামটাও কিভাবে লিখছে সেটার ওপরেও নির্ভর করে যে ওটা পরে পড়বে সেটা বুঝতে পারবে কিনা। তাই জন্যেই আমাদের এটা এনশিওর করা উচিত, আমাদের এটা নির্দিষ্ট করে দেওয়া উচিত যে আমাদের প্রোগ্রামটা যেন সহজ হয়, সরল হয়, পরিষ্কার হয় এবং যে কোনো অন্য কেউ সেটা বুঝতে পারে। আমরা এগুলো কেন ডিসকাস করছি, কারণ এইগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল, একদম ভিতটা। এই ভিতটাকে তৈরি করতে হবে। তো আগে প্রথমেই আগে আমি কোড করে দিলাম, লিখে দিলাম, একটা চললো, যন্ত্র চললো, একদম আমি বিরাট কিছু করে ফেললাম, সেটা নয়। আমাদের ভিতটাকে তো আগে শক্ত করতে হবে, আমাদেরকে জানতে হবে যে কিভাবে একটা ভালো প্রোগ্রামার বা ভালো ইঞ্জিনিয়ার তৈরি হতে হবে। তো তাই জন্যে এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম। নেক্সট হচ্ছে একটা সি প্রোগ্রাম যখন লিখব, সেই সি প্রোগ্রামটার কিছু বিশেষ জিনিসপত্র হয়। যেমন এই সি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রাম, যে ফাইলগুলো লিখছি, তোমরা ডকুমেন্ট ফাইল লিখেছো, ওয়ার্ড ডকুমেন্টে কাজ করেছো বা পাওয়ার পয়েন্টে কাজ করেছো। যেমন ওয়ার্ডে কাজ করলে আমরা যখন ফাইলটাকে সেভ করি, সেভ করার ফাইলের একটা এক্সটেনশান থাকে, মানে ওই ফাইলটা ওই টাইপের ফাইল সেটা বুঝতে পারি ওই এক্সটেনশান দিয়ে। তো সেরকম ওয়ার্ড ডকুমেন্টের ফাইলের এক্সটেনশনটা হচ্ছে ডক্স, DOCX, ডক্স দিয়ে শেষ হয় দেখবে। সেরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন বানাই, সেই ফাইলগুলোর এক্সটেনশনটা কি হয়, .pptx হয়, পিপিটি বা PPTX হয়। সেরকমই সি প্রোগ্রামগুলো যখন আমরা সেভ করব, তখন আমাদের প্রোগ্রামগুলো কেমন হবে, দ্য প্রোগ্রাম মাইট বি নেমড অ্যাজ মাই ফার্স্ট প্রোগ্রাম .c। এখানে .c হচ্ছে ফাইল এক্সটেনশনটা, ঠিক আছে। এবার প্রোগ্রামটা তো লিখে ফেললাম, প্রোগ্রামটা এবার চালাবো কোথায়? এই প্রোগ্রামটা চালানোর জন্য, টু রাইট অ্যান্ড এক্সিকিউট সি কোড, লেখা এবং চালানোর জন্য, এক্সিকিউশন মানে চালানো, টু রাইট অ্যান্ড এক্সিকিউট সি কোড উই ক্যান ইউজ, আমরা ইউজ করতে পারি একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে IDE শর্ট ফর্মে বলা হয়। এই IDE হচ্ছে একটা স্পেশাল সফটওয়্যার যেখানে আমরা কোড লিখতেও পারি এবং কোডটাকে আমরা চালাতেও পারবো। এরকম নানা রকম IDE আছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন IDE আছে। যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আছে হচ্ছে আমাদের এই যে টার্বো C++, ভিজুয়াল স্টুডিও। যাদের বাড়িতে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তারা নেটে কানেক্ট করে অটোমেটিক্যালি এই টার্বো C++ বা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে তোমরা চালাতে পারো। কিন্তু যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই,
তারা কোনো চিন্তা করো না, তারাও প্রোগ্রাম রান করতে পারবে একটা মোবাইলের মাধ্যমে। স্মার্টফোন আশা করি এখন চারিদিকেই ছড়িয়ে পড়েছে, এবং সরকারের কিছু প্রকল্পের মাধ্যমেও তোমাদের কাছে ট্যাব ইত্যাদি আছে, বা কিছু যদি তোমাদের সরকারের প্রকল্পের মাধ্যমে কিছু টাকা পয়সা যদি আসছে তো সেটাতেও তোমরা একটা স্মার্টফোন কিনে নিতে পারো, বা স্মার্টফোন একটা সেকেন্ড হ্যান্ডও কিনে নিতে পারো। সেইখানে তোমরা ইন্টারনেটের মাধ্যমেই চালাতে পারবে। কিছু ওয়েবসাইট আছে, দেয়ার আর সাম অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন কোডিং প্ল্যাটফর্মস আছে। সেই প্ল্যাটফর্মে আমরা গিয়ে প্রোগ্রাম কোড লিখে মোবাইলে টাইপ করে রান করে আমরা মোবাইলে এক্সিকিউট করতে পারি। তো কোডিং শেখাটা কারুর কাছেই কোনো বাধা নেই এখন। যেইভাবে আমি বলছি সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে শেখো, তোমরা অবশ্যই কোডিং শিখে যাবে, সি প্রোগ্রামিংয়ের মাস্টার তৈরি হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস রাখো, অবশ্যই হবে। সবসময় মনে রাখবে আমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে এই অন্ধকার থেকে বার করতে হবেই। আমাদের ছেলেপুলেরা গ্রামে গঞ্জে শহরে এই অন্ধকারের মধ্যে আছে, তারা শিখতে পারছে না, তারা জানতে চায়, শিখতে চায়, এত কিছু ঘটছে, বিভিন্ন বাইরের স্টেটে এত উন্নতি হচ্ছে, সাউথে টাটার ইলেকট্রনিক্সের ফ্যাক্টরি হচ্ছে, বড় বড় তথ্য প্রযুক্তির বড় বড় অফিস তৈরি হচ্ছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ কোথায় আছে? এই অন্ধকার থেকে আমাদেরকেই বেরোতে হবে, আমাদেরকে ইচ্ছা শক্তি তৈরি করতে হবে। এই ইচ্ছা শক্তি আমাদেরকে বলছে আমাদেরকে কোডিং, প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স এবং নতুন তথ্য প্রযুক্তি, যান্ত্রিক শিক্ষা শিখতেই হবে, এবং সেটার জন্যই বলছি কোনো বাধা নেই। তোমরা মোবাইলের এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবে। কি ওয়েবসাইট? কোড শেপ, প্রোগ্রামিজ, এই ওয়েবসাইটগুলোতে তোমরা গিয়ে নিজেদের প্রোগ্রামিং কোড আরামসে রান করতে পারবে, আরামসে। ঠিক আছে, তো সেটাও আমি পরের পদ্ধতিতে বলে দেবো। আচ্ছা, তার আগে একটা পয়েন্ট আমি এখানে বলছিলাম যে সি প্রোগ্রাম যখন আমরা এক্সিকিউট করব, কোথায় এক্সিকিউট করব না, এই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে, মানে এই আইডিই সফটওয়্যারে। এই আইডিই সফটওয়্যারটা কি করে না, সি প্রোগ্রামকে যখন এক্সিকিউট করে তখন ও এটা ট্রান্সলেট করে। ট্রান্সলেশনটা কি না, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় কনভার্ট করা, ওটা কি ট্রান্সলেশন বলে। যেমন আমাদের নরেন্দ্র মোদী আমাদের বাইরের কোনো দেশে গেলেই হিন্দিতে কথা বলে, দেখবেন বাইরের পুতিন হোক কি ইউএসের আমাদের ট্রাম্প হোক, বিভিন্ন জায়গায় যাচ্ছে হিন্দিতে কথা বলছে বুক ফুলিয়ে, কিন্তু ওখানে কারা থাকে না, ট্রান্সলেটার থাকে। তারা ওই হিন্দিতে যেটা বলছে সেটাকে ইংলিশে কনভার্ট করে দিচ্ছে। সেরকমই একটা ভাষা থেকে আরেকটা ভাষা ট্রান্সফার হচ্ছে, যেমন সেরকম আমাদের সি প্রোগ্রামটাও কিন্তু যখন এক্সিকিউশন হয় একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তরিত হয়। সেটা কি হয় না, আমরা যে প্রোগ্রামটা লিখছি সেটা দেখবে ইংলিশ ভাষার কাছাকাছি লেখা, ইংলিশের ওয়ার্ডগুলো ইউজ করছি আমরা ওখানে। তো কম্পিউটারের ভেতরে কি আছে, কম্পিউটারের ভেতরে তো ইলেকট্রনিক সার্কিট আছে। সেই সার্কিটগুলো কোথায় বসানো থাকে না, মাদার বোর্ডে বসানো থাকে। সেই মাদার বোর্ডে চলছে কি না, কারেন্ট যাচ্ছে, সুইচ অন হতে পারে বা অফ হতে পারে, মেশিন ওটা, ও তো ইংলিশ ভাষা বুঝছে না। তো ওকে বোঝানোর জন্য ওর কিছু একটা ভাষা বানাতে হবে, যেটাকে বলা হয় মেশিন রিডেবল ইনস্ট্রাকশন। মেশিন যেই ভাষাটাকে পড়তে পারে, রিড করতে পারবে, দ্যাট ইজ কল্ড মেশিন রিডেবল ইনস্ট্রাকশন। মেশিনের যে ভাষা সেটাকে অফেন কি বলা হয় না, মেশিন কোড বলা হয়, বা বাইট কোড। তাহলে বাইট কোড কাকে বলে, এখানে তোমরা একটা ডেফিনেশন সুন্দর পেয়ে গেলে। বাইট কোড হচ্ছে বা মেশিন কোড হচ্ছে, মেশিন যে ভাষাটা বুঝতে পারে সেই ভাষাটাই হচ্ছে বাইট কোড বা মেশিন কোড। এই বাইট কোডের মধ্যে 0 আর 1 লেখা থাকে, কারণ আমি একটু আগেই বললাম সার্কিট, সার্কিট কাজ করে কারেন্টে। কারেন্ট যদি পাস করে যায় তাহলে সুইচ অন হয়, অথবা কারেন্ট যদি না পাস করে, লো ভোল্টেজ হয়, তাহলে 0 মানে অফ। অফ আর অন এই দুটো ইকুইভ্যালেন্ট টু 1 অ্যান্ড 0। সুইচ ওয়ান মানে হচ্ছে সুইচ অন, 0 মানে হচ্ছে সুইচ অফ। এই 0 আর 1 যে ভাষাটা, যেটা মেশিন বুঝতে পারে, সেটাকেই বলা হয় মেশিন রিডেবল ফর্ম বা মেশিন রিডেবল ইনস্ট্রাকশন। তাহলে আমাদের সি প্রোগ্রামটা রূপান্তরিত হয় মেশিন রিডেবল ইনস্ট্রাকশনে, যেই মেশিন রিডেবল ইনস্ট্রাকশনটা তারপর ওই মেশিনটা চালাতে পারবে বা বুঝতে পারবে। ঠিক আছে, এই ট্রান্সলেশন প্রসেসটাকে, এই রূপান্তরিত হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় কম্পাইলেশন। ঠিক আছে, কম্পাইল করছে, কম্পাইলার শব্দটা তোমরা শুনে থাকতে পারবে, অনলাইন কম্পাইলার, সি কম্পাইলার, জাভা কম্পাইলার। কম্পাইলার মানে হচ্ছে এই যে সফটওয়্যারটা, এই যে সিস্টেমটা, যেটা একটা প্রোগ্রামিং ভাষাকে আরেকটা ভাষায় কনভার্ট করছে, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তাহলে এই আইডিটা যেটা বলছিলাম তার মধ্যে সে কাকে ইউজ করে না, এই কম্পাইলার সফটওয়্যারটাকে ইউজ করে। সি এর জন্য কম্পাইলার আছে, সি এর জন্য জিসিসি
টার্বো সি প্লাস প্লাসের মধ্যে জিসিসি কম্পাইলার এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করছে, বা টার্বো সি প্লাস প্লাসেরও বিল্ট ইন কম্পাইলার্স আছে, ভিজুয়াল স্টুডিওরও থাকে। তো সিকে রান করার জন্য সি কম্পাইলার, জাভা প্রোগ্রামকে রান করার জন্য জাভা কম্পাইলার লাগবে। তো আমরা বুঝতে পারলাম যে সি প্রোগ্রাম কিভাবে চলে, কি ফাইল এক্সটেনশন হয়, কোথায় চালাবো, কোন ওয়েবসাইটে গিয়ে চালাবো যদি আমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, মোবাইলের মাধ্যমে। এবার আমাদের বুঝতে হবে কিছু সিনট্যাক্সের ব্যাপার, যে আমরা কোডটা লিখবো তার একটা নির্দিষ্ট রুল থাকবে, তাই না? আমরা যখন কোনো ভাষায় কথা বলছি, সেই ভাষাটার দাঁড়িয়ে থাকবে, একটা কমা থাকবে, ফুল স্টপ থাকবে, তাই তো? তো আমাদেরকে কিছু জিনিসপত্র মেনে চলতে হবে, কিছু লিখতে হবে। সেরকমই সি প্রোগ্রামে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে, কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, সেই সিনট্যাক্সগুলোকেই আমাদের মেনে চলতে হবে। তাহলে সি ফলোজ আ স্ট্রিক্ট রুলস ফর অলসো নোন অ্যাজ সিনট্যাক্স। তো এই রুলসগুলো হচ্ছে সিনট্যাক্স। ওকে, তো লাইক আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, মানে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসের মতো সি অলসো ফলোজ আ স্ট্রিক্ট সেট অফ রুলস। একটা স্ট্রিক্ট নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলোকে আমাদের ফলো করে লিখতে হবে কোডটাকে। এই নিয়মগুলো কি বলা হয়? সিনট্যাক্স। চলো দেখে নিই এবার সিনট্যাক্সগুলো কি কি হয়। আমাদেরকে ভুললে চলবে না, প্রত্যেকটা লাইনে কিন্তু সেমিকোলন দিয়ে শেষ হয়। কিছু কিছু বিশেষ লাইন আছে যেখানে সেমিকোলন লাগবে না। তাহলে প্রথম যে নিয়ম তোমাদের মনে রাখতে হবে যে সেমিকোলন দিয়ে যা কোড লিখছি তার স্টেটমেন্টগুলো, লাইনগুলো যেন সেমিকোলন দিয়ে শেষ হয়। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু লাইন আছে যেখানে কোনো সেমিকোলন নাই। আচ্ছা, কোড লিখতে লিখতে কিছু কিছু আমাদের লিখতে হয়, কিছু লাইন লিখতে হয় যেখানে জাস্ট আমরা কিছু কমেন্ট এন্ট্রি করে দিচ্ছি, কমেন্টস দিচ্ছি। কমেন্টস অর্থাৎ আমি প্রোগ্রামটা লিখলাম, একজন অন্য কেউ যখন এই প্রোগ্রামটা পড়বে, সে যেন তার যে লজিকটা, কি মাইন্ডসেট নিয়ে, কি ভিত্তিতে আমরা কোডটা লিখছি, সে যেন ওটা পড়ে বুঝতে পারে, তাই জন্য কিছু ইনস্ট্রাকশন লিখতে হয়, কমেন্টস লিখতে হয়। সেই কমেন্টসটা কিন্তু প্রোগ্রামের কাজ নয়, সেই কমেন্টসটা কিন্তু কম্পিউটারের বা মেশিনের বোঝার কোনো দরকার নেই, সেটা জাস্ট মানুষের জন্যই বোঝার দরকার, মানুষের জন্যই লেখাটা। তো সেটাকে তো বোঝাতে হবে কম্পিউটারকে কোনোভাবে যে এইটা তোমার জন্য নয়, এটা মানুষের জন্য। তো সেটার জন্য ওই স্ল্যাশ স্ল্যাশ, সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য স্ল্যাশ স্ল্যাশ লিখে সিঙ্গেল লাইন কমেন্টটা লিখতে হয়। যখন আমার মাল্টিপল লাইনস আছে, আমি 3-4 লাইনে ব্যাখ্যা করে লিখতে চাই ওটা কেন আমি এই কোডটা লিখছি বা এই পার্টিকুলার জায়গাটা কেন লিখেছি, সেটা বোঝানোর জন্য মাল্টিপল লাইনস থাকলে, যদি হয় অনেকগুলো একাধিক লাইন যদি থাকে, তাহলে আমি কি ইউজ করব না স্ল্যাশ স্টার, তার ভেতরে আমি মাল্টিপল লাইনস পরপর লিখে দিলাম এবং আবার স্টার স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিলাম। ঠিক আছে? তো আমাদের বক্তব্য হচ্ছে নিয়মাবলী আছে, সেই নিয়মগুলো মেনে আমাদের কোড লিখতে হবে। প্রত্যেকটা লাইন সেমিকোলন দিয়ে শেষ হওয়া দরকার। কিছু কিছু লাইন আছে যেখানে সেমিকোলন প্রয়োজন পড়ে না, যেটা আমরা আস্তে আস্তে কোড লিখতে লিখতে জানতে পারবো। এবং কমেন্ট এন্ট্রি দেওয়া গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ যে পড়ছে কোডটা তাকে বুঝতে হবে। তো সেই বোঝানোর জন্য আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হতে পারে, যেটা আমরা ডবল স্ল্যাশ দিয়ে লিখতে পারি, এবং মাল্টিপল লাইনস কমেন্টও হতে পারে, যেটা আমরা স্ল্যাশ স্টার দিয়ে এনক্লোজ করি। ওকে, নেক্সট আমাদের বুঝতে হবে হেডার ফাইলস। তো যখনই আমরা প্রোগ্রাম লিখবো সিতে, অনেক কিছু জিনিসপত্র থাকবে যেটাকে আমাদের ইউজ করতে হবে। যেমন আমি যদি একটা ইনপুট নিতে চাই, মানে আমি একটা ইউজার, আমি প্রোগ্রামটা চালাচ্ছি, আমি একটা ইনফরমেশান দেবো। ধরো আমি দিলাম একটা নাম্বার, আমাকে ওটা বলতে হবে যে প্রোগ্রাম আমাকে বার করে বলবে ওটা ইভেন না অড। ইভেন নাম্বার মানে যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল, 2 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার 0 পাই, মানে 2 দিয়ে ভাগ করা যায়। যেমন হচ্ছে 4, 6, 10, এগুলো সব 2 দিয়ে ডিভাইড করা যায়। অড নাম্বার কোনগুলো? যেই নাম্বারগুলো 2 দিয়ে ভাগ করা যায় না, যেমন 3, 5, 7, যেগুলো 2 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার, ভাগশেষ কি পাচ্ছি না, 1 পাচ্ছি, তাই তো? তো ধরো একটা প্রোগ্রাম লিখেছি, যেই প্রোগ্রামটার কাজ হচ্ছে আমি একটা নাম্বার দেব এবং ওই প্রোগ্রামটা বার করে দেবে যে ওটা ইভেন না অড, 2 দিয়ে ভাগ করা সম্ভব না 2 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, গোদা বাংলায় বলতে গেলে এইটাই। তো এই প্রোগ্রামটাকে আমাকে ইনপুট দিতে হবে। এখানে ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে একটা নাম্বার, তাই তো? সেই নাম্বারটা আমি দিতেই পারি, আমি 100 দিতে পারি, আমি 50 দিতে পারি, আমি 51 দিতে পারি, আমি 56 দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। তো এই ইনপুটটা আমি কিবোর্ডে টাইপ করব, সেইটা তো প্রোগ্রামের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে, দিয়ে প্রোগ্রামটা প্রসেস করবে, এবং যে প্রসেস করে যে রেজাল্টটা দিল
সেই আউটপুটটা, প্রোগ্রামটা আমাকে আউটপুট দেবে, আমি প্রোগ্রামকে ইনপুট দেব, প্রোগ্রাম আমাকে আউটপুট দেবে, সেই আউটপুটটা আমাদের স্ক্রিনে লিখে দিতে দেবে যে এই নাম্বারটা হচ্ছে ইভেন বা এই নাম্বারটা হচ্ছে অড। তো এই যে প্রসেসটা চললো, ইনপুট দিলাম আউটপুট দিল, এই ইনপুট নেওয়ার জন্য আমাকে একটা স্পেশাল কোড ইউজ করতে হবে। আবার আউটপুটটা দিলাম, প্রোগ্রাম আউটপুটটা দেবে, আমার স্ক্রিনে লিখবে, সেটার জন্য একটা স্পেশাল ফাংশন বা একটা স্পেশাল কোড দরকার। তো এই কোডগুলো অলরেডি লেখা আছে। কোথায় লেখা আছে না এই হেডার ফাইলগুলোতে। তো জেনারেলি stdio বলে একটা হেডার ফাইল অলরেডি লেখা আছে। যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছে তারাই আমাদের জন্য ওই সব লিখে রেখে দিয়েছে, যেগুলোকে জাস্ট আমাদের প্রোগ্রামে ইউজ করতে হবে। আমাদের বলতে হবে যে আমরা ওইটাকে ইউজ করছি আমাদের প্রোগ্রামে, তাহলেই আমরা ওই ইনপুট নেওয়া আউটপুট দেওয়া ওই স্পেশাল ফিচারগুলোকে ইজিলি সরলভাবে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো stdio যে হেডার ফাইলটা, সেই হেডার ফাইলটা হচ্ছে ফর ইনপুট অপারেশনস সাচ অ্যাজ রিডিং ইনপুট অর ডিসপ্লেইং আউটপুট। std কথা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের শর্ট ফর্ম হচ্ছে std। আই মানে ইনপুট, ও মানে আউটপুট। তাহলে এই যে হেডার ফাইলটা .h এক্সটেনশনওয়ালা ফাইলটার মধ্যে সমস্ত রকমের কোড লেখা আছে, যেগুলো আমাদের ইনপুট আর আউটপুট রিলেটেড কাজকর্ম করতে সাহায্য করবে। ঠিক আছে, সেরকমই math.h বলে, ম্যাথ মানে হচ্ছে ম্যাথামেটিক্স, তো ওই math.h বলে যে হেডার ফাইলটা আছে, সেই ফাইলটার মধ্যে সব রকম অঙ্ক রিলেটেড যে অপারেশনগুলো আছে, যেমন ধরো একটা নাম্বারের স্কোয়ার রুট বার করা, একটা নাম্বার টু দি পাওয়ার আর একটা মানে a টু দি পাওয়ার b, a স্কোয়ার b স্কোয়ার, এইসব যে জিনিসপত্রগুলো আমাদের করতে হয় দৈনন্দিন অঙ্কতে, তো সেই অঙ্কের ফাংশনসগুলো লেখা আছে কোথায়, math.h। এই ফাংশন মানে কি, ফাংশন মানে হচ্ছে একটা কোডের ব্লক, একটা কোডের সেট, মানে ওই কোডটাকে আমরা ইউজ করতে পারবো আমাদের প্রোগ্রামে, ওটাকে একটা ফাংশন বলছে। আমি কিছু সেট অফ কোড, কিছু 4-5 লাইনের কোড লেখা আছে অলরেডি, একটা নাম দেওয়া আছে ওই কোডটার, আমি ওটাকে আমার ওই নাম দিয়ে ডেকে কাজ করতে পারবো। যেমন আমি ধরো আমি রবিনকে বললাম, এই রবিন একটু চা নিয়ে আয়, রবিনের নাম আছে, রবিনের কাজ আছে, ওর ফাংশন হচ্ছে আমাকে চা নিয়ে এসে দেবে, বা কাউকে আমি নাম ধরে ডাকছি, তো ওই নাম ধরে যখন আমি কল করছি তো তখন সে সেই রকম কাজটা করে দেখাচ্ছে, দ্যাট ইজ আ ফাংশন। তো এই অঙ্ক রিলেটেড ম্যাথ রিলেটেড যে ফাংশনসগুলো আছে সেগুলো কোথায় লেখা আছে না math.h এই হেডার ফাইলে লেখা আছে। সেরকম string.h বলে এই হেডার ফাইলটায় স্ট্রিং রিলেটেড অপারেশনসগুলো লেখা আছে। স্ট্রিং জিনিসটা কি, সুতো না, স্ট্রিং মানে হচ্ছে এই যে লেখাগুলো আছে, অপারেশন ওয়ার্ডটা হচ্ছে একটা স্ট্রিং। তো আমাদের এই ওয়ার্ড, যে কোনো জিনিস ওয়ার্ড যখনই আমি বলছি, এই ওয়ার্ড হচ্ছে, দেখো এই অপারেশনসটা একটা ওয়ার্ড। তো কীরকম ডেটা মানে ইনফরমেশন বিভিন্ন টাইপের হতে পারে, তাই না? কখনো নাম্বার হতে পারে, 5, 6, 10, এগুলো হচ্ছে নিউমারিক ডেটা বা ইন্টিজার ডেটা, নাম্বার ওগুলো। সেরকম যদি কোনো অক্ষরে কিছু লেখা থাকে সেটা হয়ে যাচ্ছে ওয়ার্ড, সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং। এই পুরো ওয়ার্ডটা এটা হচ্ছে একটা স্ট্রিং, এই লাইনটা, এই প্যারাগ্রাফটা, এটা হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিং মানে হচ্ছে এই অক্ষরে লেখা আছে এই জিনিসগুলোকে স্ট্রিং ডেটা বলা হয়। কোনো নাম্বার থাকলে সেগুলোকে নাম্বার নিউমারিক ডেটা বলা হয়। ঠিক আছে, তো এই স্ট্রিংগুলোকে নিয়ে নানা রকম আমাদের ফাংশন থাকতে পারে। যেমন ধরো এই পুরো স্ট্রিংটাকে আমি বড় হাতের করতে চাই, অপারেশন কথাটা ছোট হাতের আছে, আমি এটা বড় হাতের কনভার্ট করে দিতে চাই। তো ছোট হাতের থেকে বড় হাতের কনভার্ট করা, বড় হাতের থেকে ছোট হাতের কনভার্ট করা, এই কাজকর্মগুলো আমাদের করতে হেল্প করে এরকম ফাংশনগুলো। ঠিক আছে, তো এরকম নানা রকমের ফাংশনস লেখা আছে string.h এই হেডার ফাইলটার মধ্যে। এরকম টাইম রিলেটেড, সময় রিলেটেড, মানে আজকের ডেটটা কি সেটা পাওয়ার জন্য ফাংশন লেখা থাকতে পারে, আজকের এখনের এই মুহূর্তের সময়টা কি সেটা বার করার জন্য নানা রকম ফাংশন লেখা আছে। তো সেটা কোথায় লেখা আছে না time.h এ। তো stdio তে ইনপুট আউটপুট রিলেটেড জিনিসপত্র লেখা থাকে, math.h এ অঙ্ক রিলেটেড পাওয়ার, স্কোয়ার রুট, কিউব রুট বানানোর বা সাইন কস ট্যান এইসব বার করার ফাংশনস লেখা আছে। string.h এ স্ট্রিং বা অথবা এই ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফের নিয়ে কাজকর্ম করবার ফাংশনসগুলো অলরেডি ওখানে লেখা আছে, যেগুলোকে আমরা আবার ইউজ করব বিভিন্ন প্রোগ্রামে। তো এবার আমরা একটা কুইজ করে নিই, কীভাবে একটা প্রোগ্রাম
আর লিখতে হয় সেটা আগে দেখি। ফার্স্ট লাইনটা হয় হ্যাশ ইনক্লুড stdio.h, একটা সি প্রোগ্রাম কেমন লিখতে হয়। তো এই হ্যাশ ইনক্লুড কথাটার মানে হচ্ছে এই ফাইলটাকে ইনক্লুড করো, মানে আমার তো যে কোনো প্রোগ্রাম ইনপুট আর আউটপুট তো দেবেই, ইনপুট নেবে আউটপুট দেবেই, তো আমার এই stdio.h কে আমার ইউজ করতেই হবে। তো আমি বলতে চাইছি কম্পাইলারকে যে আমি stdio এই ফাইলটাকে আমার প্রোগ্রামে ইউজ করছি বা করব, ইনক্লুড দ্যাট, ওটাকে ইনক্লুড করো, এটাই আমি ওখানে ডিফাইন করলাম। ঠিক আছে, এবার এই মেনটা হচ্ছে একটা ফাংশন, ফাংশন একটা কার্লি ওপেন আর একটা কার্লি ক্লোজের মধ্যে লেখা আছে, এই গোটাটা হচ্ছে একটা ফাংশন। ফাংশনের একটা নাম আছে, ফাংশনের নাম হচ্ছে এখানে মেন। ঠিক আছে, ইন্ট মেন, এই ইন্ট কথাটা কেন লিখেছি পরে তোমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবে। ইন্ট কথাটার মানে হচ্ছে এই ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে নাম্বার টাইপের ডেটা, ডেটা ডেটা মানে কি, ডেটা মানে একটা ইনফরমেশনের টুকরো, সেটা নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, ফুল স্টপ, দাঁড়ি, কমা ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো ইন্টিজার টাইপের ডেটা ও আমাকে ফেরত দেবে, এটা হচ্ছে ওর মানেটা। তো মেন হচ্ছে ফাংশনটার নাম, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ লিখলাম। ঠিক আছে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ লিখলাম। এবার লেখার পর কার্লির মধ্যে সমস্ত রকমের প্রোগ্রামের যে কোডটা সেটা লিখতে হয়। আমি দেখো এখানে লিখেছি একটা লাইন, প্রিন্ট এফ ডবল কোটেশনের ভেতরে, ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের ভেতরে হ্যালো স্টুডেন্টস। এই প্রিন্ট এফ কথাটার মানে কি, প্রিন্ট এফ একটা ফাংশন, কোথায় লেখা আছে না stdio.h এ লেখা আছে, সেটার কাজ হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করা হ্যালো স্টুডেন্টস, যা তুমি দেবে ওর ভেতরে ডবল কোটেশনের মধ্যে সেটা কি ও আউটপুটে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটার হোয়াট ইজ রং উইথ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটার মধ্যে কি রং আছে, রং হচ্ছে, বলো বলো তোমরা ভাবো কি রং আছে এখানে, অলরেডি আমরা এটা কভার করেছি, সিনট্যাক্স নিয়ে কথা বলেছি তাই না। এই প্রোগ্রামটায় দেখো লাইন নাম্বার 4-এ সেমিকোলন মিসিং, আমি বলেছিলাম না প্রত্যেকটা ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন্সের শেষেই কিন্তু সেমিকোলন দিয়ে শেষ হবে, কিছু কিছু স্পেশাল লাইন আছে, যেমন এই লাইনটায় সেমিকোলন হবে না, এই লাইনটায় সেমিকোলন হবে না, প্রিন্ট হবে সেমিকোলন মিসিং। তো অ্যান্সার হচ্ছে সেমিকোলন ইজ মিসিং ইন দ্য 4th লাইন, তা 4 নম্বর লাইনে কিন্তু সেমিকোলনটা মিসিং আছে। এভরি লাইন অফ সি স্টেটমেন্ট শুড এন্ড উইথ সেমিকোলন। ঠিক আছে, আচ্ছা এবার এই ছোট্ট প্রোগ্রামটাকে আগে আমরা রান করে একটু দেখে নিই। ঠিক আছে, তো আমরা যাই, যেমন আমি বললাম যে অনলাইন সি কম্পাইলার পাবো, তো ডাইরেক্টলি তোমরা কোথায় যাবে না কোড শেপে যাবে, কোড শেপে যেতে পারো অথবা প্রোগ্রামিজ যেতে পারো। কোড শেপে গেলাম, কোড শেপে অনলাইন কোড কম্পাইলার আছে, কোড শেপ একটা ওয়েবসাইট যেখানে আমরা বিভিন্ন কোডিং করতে পারি, অনেক রকমের প্রোগ্রামস আছে, কম্পিটিশনস হয়, কন্টেস্ট হয়, যেগুলো তোমরা পার্টিসিপেট করতে পারবে ফিউচারে। তার আগে ভিতটাকে তৈরি করে নিতে হবে, তো চলে যাবে কম্পাইলারে। তো কিচ্ছু করতে হলো না, আমাকে ডাইরেক্টলি কোডে চলে আসলো। এখানে এসে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে তোমরা সি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নাও। যাদের কম্পিউটার ল্যাপটপে অলরেডি তোমাদের জিসিসি অথবা টার্বো C++ ইনস্টল করা আছে তারা ওখানেও রান করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে সবার জন্য এক্সপ্লেন করছি, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাদের কাছে কম্পিউটার ল্যাপটপ নাই তারাও যাতে রান করতে পারে সেই সব পদ্ধতি আমি শেখাচ্ছি। তো এই codeshape.com গিয়ে চলে গেলে আমরা এখানে সি কম্পাইলার, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করলাম। এখানে এবার প্রোগ্রামটা লিখবো, দেখো অলরেডি #stdio.h লেখা আছে, ইন্ট মেন লেখা আছে, এবার এখানে আমাদের কোডটা লিখবো। তো আমাদের কোড হচ্ছে আমরা প্রিন্ট এফ করবো, তাই তো, প্রিন্ট এফ ফাংশনটা হচ্ছে প্রিন্ট এফ, তো আমি এখানে লিখলাম হ্যালো স্টুডেন্টস। ঠিক আছে, আমি সেমিকোলন দিলাম না, না দিয়ে যদি কম্পাইল করি কি হবে না, এরার চলে আসবে, সাবমিশন হয়েছে, রান করলাম, আমার তো প্রোগ্রামে কোনো ইনপুট নেই, এখন ইনপুট দিইনি, দেখো বলেছে কম্পাইলেশন এরার, কম্পাইলেশন এরার, দেখো এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছে এই লাইনটা কম্পাইলেশন এরার, সেমিকোলন দেওয়াটা এক্সপেক্টেড। তাহলে বুঝতে পারছো যে এটা গ্রামার আছে, একটা ব্যাকরণ আছে, যেমন আমাদের ভাষার একটা ব্যাকরণ হয় তেমন প্রোগ্রামিংয়েরও ব্যাকরণ আছে, রুলস আছে, সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা মানেনি বলেই এরার দিয়েছে। কি এরার না কম্পাইলেশন এরার, যখন প্রোগ্রামটা কম্পাইল হচ্ছিল তখনই এরার খেয়ে গেছে, তো এই এরারটা হচ্ছে কম্পাইলেশন এরার। এবার রান করি, রান করলে দেখো আউটপুটটা আমরা পেয়ে যাব, সাকসেসফুল বলেছে, আর এখানে আউটপুটটা হচ্ছে হ্যালো স্টুডেন্টস। দেখো যা এখানে লিখেছিলাম সেটাই ওখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, হ্যালো স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের ফার্স্ট প্রোগ্রাম। এবার তাহলে আমরা প্রথম কুইজটা পার করে ফেলেছি, এবার আমরা নেক্সট কুইজে যাচ্ছি। বলছে আইডেন্টিফাই, বার করো
কারেক্ট অপশান কোনটা সঠিক অপশান সেটাকে বার করো বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য বিলো গিভেন কোড স্নিপেট। স্নিপেট মানে কোডের টুকরো। তো এই কোডের টুকরোটার থেকে বুঝে আন্ডারস্ট্যান্ড করে তুমি বার করো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশান। কারেক্ট অপশান কোনটা? এখানে দেখো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ লেখা আছে, একটা ফাংশন লিখেছে ইন্ট a1234 ইকুয়ালস টু 20। এবার এইটা আবার কি জিনিস স্যার, এটা তো আপনি বলেননি। এখানে আবার প্রিন্টএফটা আপনি বলেছেন, ডবল কোটেশনের মধ্যে লিখেছে এজ অফ দ্য স্টুডেন্ট ইজ পার্সেন্টেজ ডি কমা ভেরিয়েবলের একটা নাম দিয়ে প্রিন্ট করে সেমিকোলন দিয়ে দিয়েছি। তো এই জিনিসটা হচ্ছে ডেটা স্টোর করা। যেমন আমি বলছিলাম না, ইনফরমেশান নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো নাম্বারের ডেটাকে কিভাবে আমি ধরে রাখবো, যেমন ধরো তোমার কাছে একটা গ্লাস আছে, সেই গ্লাসে তুমি কোল্ড ড্রিঙ্কস ঢালতে পারো, চা ঢালতে পারো, যে কোনো কিছু ঢালতে পারো, তাই তো? সেরকম একটা পাত্রের মধ্যে যখন আমি কিছু ঢালছি, সেরকম প্রোগ্রামিংয়ের জগতে আমার একটা পাত্র থাকবে যার মধ্যে আমি ইনফরমেশান বা ডেটাকে ঢেলে রাখতে পারবো। সেরকমই দেখো এই 20 যে ডেটাটা আছে, এই 20 ডেটাটাকে কোথায় ঢালা হয়েছে? এই 20 ডেটাটাকে ঢালা হয়েছে এই একটা পাত্রে, যেই পাত্রটা কি টাইপের ডেটা ধরে রাখতে পারবে না, ইন্টিজার, ইন্ট টাইপের ডেটা ধরে রাখতে পারবে। তো আইএনটি, ছোট হাতের আইএনটিটা, এটাই হচ্ছে ওর মানে, যে ওইটা ইন্টিজার বা নাম্বার টাইপের ডেটা ধরে রাখতে পারবে। ওইটা একটা ভেরিয়েবল। যেমন অ্যালজেব্রায় তোমরা ভেরিয়েবল নিয়ে কাজ করেছো, এক্স ওয়াই জেড নিয়ে কাজ করো, তাই তো? সেরকম এই a1234টা একটা ভেরিয়েবলের নাম। ভেরিয়েবল বলছি কারণ ওর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। আমি a1234 ইকুয়ালস টু 20 লিখতে পারি, কিছুক্ষণ পর আবার a1234 ইকুয়ালস টু 25ও লিখতে পারি, 26ও লিখতে পারি। তার মানে কি, ওর ভ্যালুটা ওই পাত্রের মধ্যে কি আছে সেটা ভ্যারি করছে। যেমন এই গ্লাসটার মধ্যে আমি চাও রাখতে পারি, কফিও রাখতে পারি, কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারি, চেঞ্জ করতে পারি। আমি ফেলে দিলাম আবার ঢেলে দিলাম, ফেলে দিলাম আবার ঢেলে দিচ্ছি। সেরকমই আমি এটাকে অ্যাসাইন করছি। কিভাবে অ্যাসাইন করছি না, এই ইকুয়ালস টু সিম্বলটাকে ইউজ করে। এই ইকুয়ালস টুটা একটা অপারেটর, একটা অপারেশন করতে হেল্প করছে। কি অপারেশন করছে না, ডান দিকে যেটা তুমি রাখছো, অর্থাৎ এখানে হচ্ছে 20, সেটা বাঁ দিকে ভেরিয়েবলের মধ্যে ভরে দেয়, ওটা অ্যাসাইন করে দেয়। তো তাই জন্য ওর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়ালস টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই 20টা স্টোর হয়ে গেল a123 নামক এক ভেরিয়েবলে, যার টাইপটা হচ্ছে ইন্টিজার। যার টাইপ অর্থাৎ সেই ডেটাটার যে টাইপটা, কি ধরনের ডেটা ধরবে না, ইন্টিজার ডেটা স্টোর করতে পারে, নাম্বার টাইপের ডেটা স্টোর করতে পারবে। হয়ে গেল, সেমিকোলন দিয়ে লাইনটা বন্ধ হয়ে গেল। পরের লাইনে প্রিন্টএফ স্টেটমেন্টে আমি প্রিন্ট করছি এজ অফ দ্য স্টুডেন্ট ইজ দি পার্সেন্টেজ ডি লিখে কমা দিয়ে দেখো ভেরিয়েবলের নামটা দিয়েছি, তাই তো? এই 1234টা কোথায় রিপ্লেস হয়ে যাবে না, এই পার্সেন্টেজ ডি লেখা জায়গাটায় কিন্তু ওই ভ্যালুটা প্লেস করে দেবে, মানে 20টা ওখানে চলে আসবে। তাহলে প্রোগ্রামটার আউটপুটটা কি আসবে না, এজ অফ স্টুডেন্ট ইজ 20। ঠিক আছে, এটাই আসার কথা। কিন্তু এখানে আবার নিশ্চয়ই কিছু ভুল আছে, যেটা এরা বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন আন্ডারস্ট্যান্ডিং দ্য বিলো কোড স্নিপেট। এবার অপশনগুলো একটু দেখে নিই। তো আমি এখানে যেটা বললাম, পার্সেন্টেজ ডিটা লেখা হচ্ছে, ডি মানে হচ্ছে বোঝাতে চাইছে এটা নাম্বারের ডেটা টাইপ। পার্সেন্টেজ দিয়ে আমাদের লিখতে হয়, এরকম পয়েন্টের যদি কোনো নাম্বার হয়, যেমন ধরো 2.6, তখন আমাদের লিখতে হবে পার্সেন্টেজ এফ। ফ্লোটিং টাইপ ডেটা বলা হয় ওটাকে, ফ্লোটিং মানে পয়েন্টের ডেটা আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব ডেটা টাইপ নিয়ে বিস্তারিতভাবে। তো এখানে এজ অফ দ্য স্টুডেন্ট ইজ পার্সেন্টেজ ডি লিখে কমা দিয়ে একটা নাম্বার দেওয়া, মানে ওই নাম্বারটাই ওখানে রিপ্লেস হয়ে প্রিন্ট হয়ে যাবে। এখানে কি কি বলেছে অপশানগুলো একটু পড়ে নাও। বলছে সেমিকোলন ইজ রিকোয়ার্ড ইন দ্য হেডার ফাইল। হেডার ফাইলে সেমিকোলন দরকার, ফার্স্ট লাইন, লাইন নাম্বার 1-এ। এখানে বলছে হেডার সেমিকোলন দরকার না, সেটা নয়, এটা ভুল। ঠিক আছে, কারেক্ট নয় এটা। বলছে নেমিং গিভেন টু দ্য ভেরিয়েবল a1234 ইজ অ্যান এক্সাম্পল অফ ব্যাড কোডিং স্টাইল। বলছে এই যে নামটা দিয়েছি, ভেরিয়েবলের নামটা a1234 দিলাম, এটা দেওয়া উচিত নয়। দেখো সত্যি করে ঠিকই বলেছে, ভেরিয়েবলের নাম এত জটিল কেন দেবো? প্রথমেই বললাম না, আমাদের কোডকে সরল সিধা সাদা বানাতে হবে, ইজি। তো এরকম বিকৃষ্ট একটা বিকারগ্রস্ত মতো নাম কেন দেবো আমি? তো এই অপশনটা ঠিক হতে পারে। বাকিগুলো একটু পড়ে নাও। বলছে ভেরিয়েবল a1234 ইজ অ্যাসাইন্ড উইথ আ টেক্সট ভ্যালু। টেক্সট ভ্যালু তো নাই, টেক্সট তো নয়, এটা একটা নাম্বার ভ্যালু। এটাও ভুল, এটা ভুল বলেছে। নান অফ দ্য অপশন মানে কোনোটাই নয়, না তা নয়, কিন্তু বিটা আমাদের ঠিক মনে হচ্ছে, তা আমাদের এইটাও হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কারেক্ট অপশন হওয়া উচিত বি। এবার দেখে নাও বিটা, দেখো বিটাই আছে। বলছে নেমিং গিভেন টু দ্য ভেরিয়েবল a1234 ইজ অ্যান এক্সাম্পল অফ ব্যাড কোডিং স্টাইল। এটা কিন্তু বাজে কোডিং স্টাইল, এটাই বলছে। a1234টা কিন্তু নাম দেওয়া উচিত নয়। তা ভেরিয়েবল নেম কেমন দেওয়া উচিত?
এই ভেরিয়েবল নেমটা হচ্ছে কিসের জন্য ব্যবহার করেছিল সেই পারপাসটাকে বুঝতে হবে। দেখো এজ অফ স্টুডেন্ট বলেছিল, স্টুডেন্টটার এজটা মানে বয়সটাকে স্টোর করার জন্য এই ভেরিয়েবলটার মেন দরকার, প্রয়োজনীয়তাটা তাই। তাহলে এই ভেরিয়েবলটার নাম আমি দিতেই পারতাম, এজ লিখতে পারতাম, তাই না? আমি এজ লিখতে পারতাম, সেটা না করে আমি নাম দিয়ে দিচ্ছি একটা বিকৃতভাবে A1234। তো যদি আমি ভেরিয়েবলটার নাম দিতাম এজ বা স্টুডেন্ট এজ, এরকম নাম দিলে জিনিসটা সঠিক হতো। তো এটাই এখান থেকে বুঝতে পারলে যে তোমরা যে কোনো যা হোক কিছু আনতে পারি নাম দিতে পারি না, দেওয়াটা উচিত নয়। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যাকরণ, একটা স্টাইল আছে, সেই স্টাইলটা যেন তোমরা মেনে চলে প্রোগ্রামিংটা লেখো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ধরো আমার এখানে বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশান, সঠিক অপশানটাকে কারেক্ট করো। বলছে কোডটাকে বোঝো, আন্ডারস্ট্যান্ড করো, কোড স্নিপেটটাকে, কোডের টুকরোটাকে পড়ো, দিয়ে বার করো যে কোনটা কারেক্ট। দেখেন হ্যাশ ইনপুট stdio.h আছে, ইন্ট মেন প্রোগ্রাম খুলেছে, কার্লি মধ্যে লিখেছে প্রিন্ট এফ হ্যালো স্টুডেন্ট সেমিকোলন। আমি তো এখানে কোনো ভুল আপাতত দেখতে পাচ্ছি না। এবার এরা কি বলছে দেখি, দ্য কোড ইজ পারফেক্ট এক্সাম্পল অফ গুড স্টাইল কোডিং। এটা বলছে পারফেক্ট, কোডটা একদম ঠিক আছে, গুড স্টাইল, এটা হওয়ার সম্ভাবনা হাই। দেখে নি বাকিগুলো একটু। দিস কোড উইল নট কম্পাইল, বলছে কম্পাইলই করবে না, না কম্পাইল তো করবে, কোনো আমি ভুল দেখতে পাচ্ছি না। আমার হেডার ফাইল ইম্পোর্ট করেছি, আমি ফাংশন করেছি, কার্লি দিয়েছি, কার্লি বন্ধও হয়েছে, প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করেছি, হ্যালো স্টুডেন্ট এখানে সেমিকোলন দিয়ে শেষ হয়েছে, আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, তাহলে এটা ভুল। তো বলছে দ্য কোড ইজ পুয়ারলি ফরম্যাটেড, অ্যান এক্সাম্পল অফ ব্যাড কোডিং স্টাইল। হ্যাঁ এইটা কিন্তু ঠিক কথা বলেছে, কোডটার কিন্তু স্টাইলটা দেখো একটা লাইনে সব লিখে দিয়েছে, যেটা করা উচিত নয়। আমরা যে কোডটা লিখেছিলাম তোমরা যদি ভালো করে দেখো, এই যে কোডটা আমরা এখানে লিখলাম, কোডটা দেখো একটা সুন্দর লাইন ফরম্যাটে লেখা হয়েছে, তাই না? প্রথম লাইনটা বড় একটা গ্যাপ আছে, তারপরে ইন্ট মেন লিখে কার্লি লিখে এন্টার মারা আছে, তারপরে কোডের ফাংশনের ভেতরে, এটা একটা ফাংশন, মেন একটা ফাংশন লিখেছি, ফাংশনের ভেতরে যা কোড লিখেছি দেখো পরপর একটু গ্যাপ দিয়ে দিই, আমি পরে এন্টার মারলে ওইখান থেকে শুরু হচ্ছে, এখানে নিচে নিচে পরপর শুরু হচ্ছে। তো একটা একটা ধরন আছে, একটা স্ট্রাকচার আছে, যেটা প্রথমেই আমরা আলোচনা করছিলাম, একটা স্পেস দিয়ে দিয়ে একটা ফরম্যাটিং আছে, সেই ফরম্যাটিংটা কিন্তু দরকার কোডের। তো আমাদের এই কোডটার কিন্তু সেই ফরম্যাটিংটা ছিল না, তাই না? ফরম্যাটিং নাই এই কোডটার, তো আমাদের এই কোডটার ফরম্যাটিং নাই। তো এইটা কোডস নিয়ে পারফেক্ট এক্সাম্পল অফ গুড স্টাইল কোডিং না, এটা ভুল, আমি প্রথমে ভুল বলেছি। তো ঠিক এটা যে কোডটা পুয়ারলি ফরম্যাটেড, ঠিক আছে? তো আমাদের এই অপশনটাই কারেক্ট হওয়ার সম্ভাবনা হাই। বলছে সেমিকোলন মিসিং আফটার ক্লোজিং কার্লি ব্রেসেস 9 নাম্বার 2 সেমিকোলন ক্লোজ, এটা ভুল বলেছে, তাহলে অপশন ডিটাই এখানে কারেক্ট অপশন হবে, ঠিক আছে? দেখো তাই বলেছে, দ্য কোড ইজ পুয়ারলি ফরম্যাটেড, ইট ইজ অ্যান এক্সাম্পল, এটা একটা উদাহরণ, কিসের উদাহরণ না ব্যাড কোডিং স্টাইল, বাজে কোডিং স্টাইলের একটা উদাহরণ এটা। তো আমাদের কি করা উচিত না, কোডটাকে এরকম সুন্দরভাবে ফরম্যাটে আমাদেরকে লেখাটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম যে সেমিকোলন দিয়ে শেষ হবে লাইনসগুলো, সব লাইনগুলো শেষ না হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ভেতরে যে কোডগুলো লিখি ফাংশনের মধ্যে সেমিকোলন দিয়ে শেষ হবে। ভেরিয়েবলের যে নামকরণগুলো করবো সেই নামকরণগুলো একটা মানে থাকা উচিত, আন্তাবাড়ি আংবাং যা হোক নাম দেবো না আমরা, ঠিক আছে? আর একটা সুন্দর স্পেস দিদি ফরম্যাট থাকা উচিত। দ্য গিভেন কোড ডিডেন্ট ইউজ, ওই কোডটা ইউজ করেনি প্রপার ইন্ডেন্টেশন। এই ইন্ডেন্টেশন কথাটা মানে হচ্ছে স্পেস দিদি লেখা, ইন্ডেন্ট এইটা হচ্ছে একটা স্পেস ইন্ডেন্টেশন, এগুলোকে ইন্ডেন্টেশন বলা হয়, ঠিক আছে? ইন্ডেন্টেশন দিয়ে লিখছে, ঠিক আছে? ইউজেজ অফ স্পেসেস, ইন্ডেন্টেশন মানে হচ্ছে স্পেসকে ব্যবহার করা, ইউজেজ অফ স্পেসেস বিটুইন দ্য লাইনস অফ কোড, লাইনগুলোর মাঝখানে যে স্পেস, ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে যে স্পেসগুলো দেওয়া, এইগুলো কি বলছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার আমরা আরেকটু বেশি করে জেনে নিই কিসের ব্যাপারে না প্রিন্টএফ আর স্ক্যানএফ। স্ক্যানএফটা এখনো তোমরা ইউজ করোনি, স্ক্যানএফের ব্যাপারটা একটু বলে দিই, তাহলে তোমরা প্রোগ্রামিং এবার নেক্সট প্রোগ্রামটা আমরা ব্যবহার করব কি না, নাম্বার ইনপুট দেবো। স্ক্যান কথাটার মানে কি, পড়া, আমি স্ক্যান করে নিলাম মানে আমি দেখে নিলাম, আমার একটা মোবাইলে স্ক্যানার আছে, আমি স্ক্যান করে নিলাম মানে কি আমি পুরো ডেটাটাকে ইনফরমেশনটাকে পরপর পড়ে নিলাম, তুই মুখস্থ করে নিলাম, তাই তো? সেরকম স্ক্যানএফের কাজটা হচ্ছে, স্ক্যানএফ ফাংশনটা কোথায় লেখা আছে না stdio.h এর মধ্যে লেখা আছে। তো স্ক্যানএফ ফাংশনটার কাজ হচ্ছে একটা নাম্বারকে রিড করা, কোথা থেকে রিড করা না টার্মিনাল থেকে, কমান্ড উইন্ডো থেকে রিড করবে। মানে আমি প্রোগ্রামার, আমি নাম্বার ইনপুট দিলাম, কিবোর্ড দিয়ে টাইপ করলাম, ওই টাইপ করা নাম্বারটাকে ও স্ক্যান করে ধরে নেবে, স্টোর করে নেবে একটা ভেরিয়েবলের মধ্যে, এবং আমাকে ওই নাম্বারটা ইউজ করতে দেবে। দেখো তাই করেছে এই প্রোগ্রামটা। এবার প্রিন্টএফ ফাংশনে কি করে না, ইউজ টু প্রিন্ট মেসেজেস টু দ্য প্রোগ্রাম কনসোল, প্রিন্ট করতে হেল্প করে, মেসেজটাকে আউটপুট দিতে হেল্প করে। তো প্রিন্টএফের কাজ আউটপুট দেওয়া, স্ক্যানএফের কাজ ইনপুট দেওয়া, ঠিক আছে? উই ক্যান ইউজ ফরম্যাট স্পেসিফায়ার, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। এই যে পার্সেন্টেজ ডিটা তোমরা দেখলে,
পার্সেন্টেজ ডিটা মানে হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বারের ফরম্যাট, ওটাকে মেনশন করে। পার্সেন্টেজ সি হচ্ছে ক্যারেক্টারের জন্য, পার্সেন্টেজ এস হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে কি, আমি বললাম যে স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি, অনেকগুলো ক্যারেক্টার একসাথে, সেটা একটা ওয়ার্ড হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে, একটা বাক্য হতে পারে, অথবা একটা প্যারাগ্রাফও হতে পারে, তাই না? তো এগুলোকে বলছে ফরম্যাট স্পেসিফায়ার। তো স্ক্যানএফ আর প্রিন্টএফ স্টেটমেন্টে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। পার্সেন্টেজ ডি হচ্ছে ফর ইন্টিজার, পার্সেন্টেজ সি হচ্ছে ফর ক্যারেক্টার, পার্সেন্টেজ এস হচ্ছে ফর ইন্টিজার, পার্সেন্টেজ এফ হচ্ছে ফর ফ্লোটিং ডেটা, ফ্লোটিং মানে পয়েন্টেড নাম্বারগুলোর ডেটা, আর পার্সেন্টেজ এলডি হচ্ছে ফর লং। লং মানে হচ্ছে বড় নাম্বারগুলো, পয়েন্টের নাম্বারগুলো নয়। পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোটের জন্য, ফ্লোটিং মানে হচ্ছে পয়েন্টের নাম্বারগুলো। পার্সেন্টেজ এলডি মানে হচ্ছে লং, লং মানে হচ্ছে বড় বড় নাম্বারস, মানে ধরো তোমার ফোন নাম্বারটা 10টা ডিজিটের নাম্বার, এরকম বড় ইন্টিজার নাম্বারগুলোকে স্টোর করার জন্য কি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব না, পার্সেন্টেজ এলডি। ঠিক আছে, দেখো এই প্রোগ্রামটা কি লিখেছে, হ্যাশ ইনক্লুড stdio.h, মানে stdio হেডার ফাইলকে ইনক্লুড করো। আমার প্রোগ্রামে ওটা ইউজ করতে চাই, কেন ইউজ করতে চাই না, আমার স্ক্যানএফ আর প্রিন্টএফ ফাংশনটা ওর মধ্যে লেখা আছে, আমি ওটাকে ইউজ করব, তাই জন্য আমাকে ইনক্লুড করতে হয়েছে। দিয়ে ফাংশনটা খুললাম, ইনমেন কার্লি খুললো, দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটার টাইপ কি, ভেরিয়েবল অফ ইন্টিজার টাইপ, আইএনটি কথাটা ওইটাই মানে। তো এই স্পেশাল স্পেশাল দেখো কিছু ওয়ার্ড আছে, দেখুন এই ইন্ট, প্রিন্টএফ, স্ক্যানএফ, এইগুলো স্পেশাল স্পেশাল ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো সি এর কম্পাইলারের কাছে একটা স্পেশাল মিনিং আছে, তাই না? তুমি প্রোগ্রামটা লিখছো, কম্পাইলার কম্পাইল করছে, রান করে নিয়ে দেখো ওর কাছে একটা স্পেশাল মানে আছে, সেই মানেটা অনুযায়ী ও কিন্তু লিখে দিচ্ছে, মানেটার অনুযায়ী ও কম্পাইল করে রান করে দিচ্ছে তোমাকে। তো এইগুলোকে বলা হয় কিওয়ার্ড। সেরকম এই ইন্টিজার টাইপের ওয়ার্ডকে ইনিশিয়ালাইজ করবার জন্য আমার আইএনটি কথাটা ইউজ করা হয়। তো ভেরিয়েবল ইন্টিজার টাইপ, সেমিকোলন দিয়ে শেষ হলো, আমি জাস্ট ডিক্লেয়ার করলাম যে এই নাম্বারটা একটা, এই পাত্রতে আমি একটা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে পারি। ঠিক আছে, পাত্রর মতো একটা। প্রিন্টএফ ফাংশন দিয়ে আমি মেসেজটা প্রিন্ট করলাম ইউজারকে, যে ইনপুট আর নাম্বার। তো কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাবে ইনপুট আর নাম্বার। এই পার্সেন্টেজ এনটা দেওয়া মানে হচ্ছে এই যে যখন এই ইনপুট আর নাম্বারটা টাইপ করলো, তুমি প্রোগ্রাম লিখছো, প্রোগ্রাম তো কাজ করছে, কাজ করে লিখলো ইনপুট আর নাম্বার, এই কারসারটা এখানে দাঁড়িয়ে আছে। স্ল্যাশ এন কী করবে, কারসারটাকে পরের লাইনে নিয়ে নামিয়ে দেবে, স্ল্যাশ এন মানে নেক্সট লাইন, কারসারটা এবার এখানে দাঁড়িয়ে থাকবে। এবার তুমি যদি এখানে নাম্বার 56 এবার ইনপুট দাও, এই 56টা ইনপুট হয়ে স্ক্যানএপ এবার স্ক্যান করবে, তো এইটা পরের লাইনে তোমার কারসারটা চলে যাবে, উপরে মেসেজটা প্রিন্ট হবে, এন্টার বা ইনপুট আর নাম্বার, কারসারটাকে পরের লাইনে পাঠিয়ে দেওয়ার জন্য এই এনটা ইউজ করা হয়েছে। এবার স্ক্যানএফের কাজ কি, স্ক্যানএফ বলছে তুমি এবার এই কনসোল থেকে, এই টার্মিনাল উইন্ডো থেকে একটা লাইন রিড করে নাও, সেই লাইনটা রিড করো, যে কী রিড করবে না, পার্সেন্টেজ ডি রিড করো, মানে একটা নাম্বার, একটা ইন্টিজার রিড করো, ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করেছি আমরা এখানে। তো ওই নাম্বারটা রিড করে কোথায় স্টোর করবে, কমা দিয়ে আমাকে লিখতে হবে কোন ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, আগে একটা এই %, অ্যান্ড এই সিম্বলটা ইউজ করতে হয়। তো %, নাম্বার, ভেরিয়েবলের নামটা যেই দিলাম, তার মানে এই ভেরিয়েবলটার মধ্যে স্ক্যান করা যে ডেটাটা তুমি তুললে, সেই ডেটাটাকে স্টোর করে দাও ওই %, নাম্বার ভেরিয়েবলের মধ্যে। তাহলে এখানে দেখো লিখেছি, টু স্পেসিফাই আ ভেরিয়েবল টু উইচ দ্য ভ্যালু, স্পেসিফাই করো, নির্দিষ্ট করো যেই ভেরিয়েবলের মধ্যে ওই ভ্যালুটাকে অ্যাসাইন করছো, অ্যান্ড দ্য ভেরিয়েবল নেম, যে ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন করছো সেটাকে মেনশন করে দিলাম। তাহলে আমার ডেটাটা ইনপুট হয়ে গেল। এবার প্রিন্ট করে দিলাম যে তুমি এই ইউ হ্যাভ এন্টার্ড এই নাম্বারটা, ওই নাম্বারটা প্রিন্ট করার জন্য আমার অ্যাক্সেস স্পেসিফায়ার লাগছে %। ঠিক আছে, তাহলে আউটপুটটা ঠিক এরকম লাগবে, ইনপুট আর নাম্বার, নাম্বারটা ইনপুট হলো, ইউর এন্টার্ড নাম্বার ইজ এত, এটা আমাদের প্রিন্ট হয়ে গেল। এই ঠিক প্রোগ্রামটা আমরা একটুখানি রান করে নিই। ঠিক আছে, ধাপে ধাপে এগুতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইনপুটটা নেব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা নাম্বার তৈরি করতে হবে। তোমরা প্রথমে এরকম একটা বানালে, stdio.h কে ইনক্লুড করলে, ইনমেন করলে, নাম্বার ভেরিয়েবলটাকে তৈরি করলাম। এবার স্ক্যানএফ মেথডটা ইউজ করছি। স্ক্যানএফে প্রথমে পার্সেন্টেজ ডিটা দিতে হবে, কারণ পার্সেন্টেজ ডিটা হচ্ছে আমাদের নাম্বার ডেটা টাইপের বলছে, মানেটা বোঝায়। এবং কোন ভেরিয়েবলে স্টোর হবে না, নাম্বার ভেরিয়েবলে স্টোর হবে। তাহলে %, নাম্বার। এর আগে তোমরা এই মেসেজটাও প্রিন্ট করতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে ইনপুট দেবো, আমার এই মেসেজটার কোনো গুরুত্বপূর্ণ অতটা থাকবে না। যারা কম্পিউটারে বা ল্যাপটপে রান করছে তাদের জন্য ওইটা দেখতে পাবে যে কারসারটা দাঁড়িয়ে থাকছে, যে এই মেসেজটা প্রিন্ট করার পর মেসেজটা হচ্ছে এই মেসেজটা, যে এন্টার আর নাম্বার লিখে কারসার ওখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তাও আমি এখানে দিয়ে রাখছি, তোমরা দেখতে পাবে এখানে এরকম আউটপুটের জায়গায় ওটা প্রিন্ট হবে।
তারপর নাম্বারটা যেই ইউজার ইনপুট দেবে, নাম্বারটা স্ক্যান হয়ে গিয়ে কোথায় স্টোর হবে, নাম্বার %, সিম্বলটা ইউজ করা হয় এই অ্যাড্রেসটাকে, এই ভেরিয়েবলটার অ্যাড্রেসে পয়েন্ট করে আছে। অ্যাড্রেস মানে যেমন আমাদের একটা অ্যাড্রেস থাকে, সেরকম এই যে ভেরিয়েবলগুলো তোমরা ইউজ করছো কম্পিউটারের মেমোরিতে, ওইগুলো একটা জায়গায় অবস্থিত হবে। সেই যেই অবস্থানে ওরা আছে সেটার একটা মেমোরি অ্যাড্রেস হয়। সেই মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করবার জন্য এই % সিম্বলটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে স্ক্যান এফ করছে কি, নাম্বারটাকে রিড করে স্ক্যান করলো, কোথায় স্টোর করলো, নাম্বার ভেরিয়েবলের মধ্যে স্ক্যান করে দিল। এবার যদি আমি প্রিন্ট স্টেটমেন্টটার মধ্যে ওই নাম্বারটাকে প্রিন্ট করতে চাই, ইয়োর ইনপুট নাম্বার ইজ, তাহলে আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, তাহলে %d দিলাম এবং কমা দিয়ে ওই নাম্বারটাকে প্রিন্ট করে দেবো। এখানে কিন্তু % দিতে হয় না, প্রিন্ট করবার জন্য % দিতে হয় না, একমাত্র স্ক্যান করবার জন্যই % দিতে হয়। ঠিক আছে, এবার এই প্রোগ্রামটা রান করব, কিন্তু এই প্রোগ্রামটা একটা ইনপুট দিতে হবে, কারণ আমাদের এখানে একটা ইনপুট চেয়েছে, তাই তো। তো এই ইনপুটটা আমি এখানে ধর দিলাম 78 দিলাম, তাহলে আমার আউটপুটটা কি আসা উচিত, ইয়োর ইনপুট নাম্বার ইজ 78 আসবে, তাই তো। তোমার ইনপুট নাম্বারটা 78, দেখে নিই কী হচ্ছে আউটপুটটা। দেখো এন্টারা নাম্বার দিয়েছে, প্রিন্ট করেছে, দিয়ে এখান থেকে এটা স্ক্যান করে তুলে নিল, স্ক্যান করে তুলে নেওয়ার পর নাম্বারের মধ্যে স্টোর হয়েছে, সেই নাম্বারটা এখানে প্রিন্ট হয়ে গেছে। তো যা দেবে টেক্সটটার পাশে ওইটাই কিন্তু অ্যাপেন্ড হয়ে যাচ্ছে, কোন জায়গায় না এইখানে। আমি যদি এখানে লিখি ইয়োর ইনপুট নাম্বার ইজ %d দিয়ে ফুল স্টপ দিয়ে লিখি ইয়ে, এরকম একটা দিলাম, তাহলে কি আসবে না, এই ইজ আর ইয়ের মাঝখানে কিন্তু তোমার ভ্যালুটা প্রিন্ট হবে। তুমি একটা ফরম্যাট বানিয়ে দিয়েছো, সেই ফরম্যাটের মধ্যে কোথায় নাম্বারটা বসবে সেটা স্পেসিফাই করছো, তাই জন্যই ওটা বলছে ফরম্যাট স্পেসিফায়ার। এবার আমি যদি এটাকে আমি এখানে বানিয়ে দিলাম, রান করে দিলাম, তাহলে দেখো ওই মাঝখানে বসে যাবে। দেখো ইয়োর ইনপুট নাম্বার ইজ 78, পাশে যা দিয়ে লিখেছো সেটাও কিন্তু থাকছে, সেটা কিন্তু উড়ে যাচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ইনপুট আর আউটপুট নিই। এবারে ইনপুট নেওয়ার পর আমরা যে কোনো কিছু করতে পারি, যেমন ধরো এই ইনপুটটাকে নিয়ে আমরা চেক করতে পারি যেটা ইভেন না অড। ঠিক আছে, মানে এটা 2 দিয়ে ভাগ করা সম্ভব কি ভাগ করা সম্ভব নয়, সেটা করবার জন্য আমাদের কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে দেখতে হবে, তাই না। তো সেই প্রোগ্রামটা আমাদের করবার জন্য ইফ এলস ইফ জানতে হবে, কীরকমভাবে লিখতে হবে আমি জাস্ট লিখে বোঝাচ্ছি, দেখাচ্ছি। তো পরের ভিডিওটাতে আমি বোঝাবো যে ইফ এলস ইফ, এই যে ইফ অপারেটর, ইফ স্টেটমেন্ট কীভাবে কাজ করে বা কেন ইউজ করি। কারণ আমাদের যখনই কোনো ডিসিশন নিতে হয় তখন আমরা কী ভাবি, আমরা ভাবি তো এইটা হওয়া উচিত না এইটা হওয়া উচিত, এটা হ্যাঁ না না, তাই তো, হ্যাঁ কি না, এটা হবে কি না হবে, এরকম ওপরেই তো আমরা ডিসিশন নিই। এই ডিসিশন নেওয়ার যে কোডটা, সেটা কি বলা হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ঠিক আছে, তো সেই ডিসিশন মেকিং স্টেটমেন্ট হচ্ছে ইফ, একটা সিনট্যাক্স আছে। যেমন ধরো আমার এই নাম্বারটা হচ্ছে নাম্বার, এই নাম্বারকে আমাকে ভাগ করে দেখতে হবে, ভাগ করে ভাগশেষটা পাওয়ার জন্য যে সিম্বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে % অপারেটরটা। ঠিক আছে, নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পর যে শেষটা পেলাম সেই শেষটা কি 0, এটা আমি চেক করছি এখানে। ঠিক আছে, এখানে অনেক কিছু ব্যবহার হচ্ছে, অনেক রকম সিম্বল দেখতে পাচ্ছ তোমরা। তো নাম্বারকে 2 দিয়ে ভাগ করে যে ভাগ শেষটা রিমাইন্ডারটা পেলাম, সেই রিমাইন্ডারটা কি 0 হলে আমি কি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব যেটা হচ্ছে ইভেন। তাহলে আমি এখানে প্রিন্ট করে দিলাম ইভেন। ঠিক আছে, যদি না হয়, না হওয়াটাকে বলছে এলস, এলস আমি কি প্রিন্ট করব, অড। ঠিক আছে, অড মানে হচ্ছে নট ইভেন, যেটা 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা এই প্রোগ্রামটা কী করলাম, প্রথমে আমাদের ইনপুট হবে নাম্বারটা প্রিন্ট হয়ে গেল, যেই নাম্বারটা আমি ইনপুট করেছি, দিয়ে দেখো নাম্বারটাকে চেকিং করছি, নাম্বারটা 2 দিয়ে কি ভাগ করা যাবে, যদি যায় তাহলে সেটা ইভেন প্রিন্ট করবে, যদি না হয় তাহলে অড প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমাদের প্রোগ্রামটার কাজ হচ্ছে বার করে দিল যে ইভেন না অড, কতটা ইজি। দেখো স্ক্যান করলো 78 রিড করে, এখানে বলে দিল এন্টার আ নাম্বারটা ইনপুট হলো, দিয়ে বলছে ইওর ইনপুট নাম্বার ইজ 78 তার পাশে থেকে ইভেন প্রিন্ট হয়ে গেছে, একই লাইনে প্রিন্ট হয়ে গেছে। কেন আমি একই লাইনে প্রিন্ট হলো, কারণ ওই একটাই যে আমি এখানে কারসারটা এই লাইনটা যে প্রিন্ট হলো ইওর ইনপুট নাম্বার ইজ দিয়ে এইখানেই কারসারটা দাঁড়িয়ে আছে, দিয়ে তারপর আবার প্রিন্ট স্টেটমেন্ট যেই পেলো ওখানেই পাশেই প্রিন্ট করে দিচ্ছে। কারসারটাকে পরের লাইনে পাঠানোর জন্য কি ইউজ করতে হবে আমাদেরকে, ব্যাকস্ল্যাশ এন দেওয়া মানে হচ্ছে কারসারকে নেক্সট লাইনে পাঠিয়ে দাও। ঠিক আছে, দেখো সেম প্রোগ্রামটাকে যদি আবার রান করি
তাহলে দেখো কার্সারটা নিচে চলে যাবে, নিচে ইভেন্ট প্রিন্ট হয়েছে। এই দেখো সুন্দর নিচে ইভেন্ট প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এবার অন্য নাম্বার দিয়ে দেখো যেটা ইভেন নয় মানে অড। ধরো আমি 19 দিলাম, 19 তো 2 দিয়ে ভাগ করা যায় না, 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 আসে, এক আসবে, তাহলে এটা জিরো জিরো হবে না, তাহলে এখানে ঢুকবে এলসে ঢুকবে, প্রিন্ট করবে কি অড প্রিন্ট হবে। দেখো অড প্রিন্ট হয়ে গেল। তাহলে দেখো অটোমেটিক্যালি নাম্বারটা চেক করে বলে দিচ্ছে যেটা 2 দিয়ে ভাগ করা যায় কি বা যায় না। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের স্যাম্পল বেসিক প্রোগ্রাম। ঠিক আছে, তোমরা এটা লিখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা আমরা এই প্রিন্টএফ আর প্রিন্টএফ স্ক্যানএফের অবধি করলাম। পরের ডেটা আমরা ডেটা টাইপস আর ইফ এলসিফ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট প্লে লিস্টে নেক্সট ভিডিওটা তোমরা পড়তে শুরু করবে। অবশ্যই কোডগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো, তাতে তোমাদের কিন্তু নলেজটা বৃদ্ধি পাবে, তোমরা জ্ঞানটাকে আরও ভালোভাবে নিতে পারবে। সবসময় মনে রাখবে কিছুই অসম্ভব নয়। প্রোগ্রাম করো, প্রোগ্রাম লেখো এবং নিজেদেরকে তৈরি করো। আগামীকালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য প্রযুক্তির নতুন নতুন কাজকর্ম হতে চলেছে, সেখানে নিজেদেরকে তৈরি করতে হবেই। বাংলাকে কিন্তু তোমাদেরকে জাগাতে হবে, তোমরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাতেই কিন্তু বাংলার ভবিষ্যৎ তোমাদের হাতেই লেখা হবে। তাই জন্যে তোমাদের নিজেদেরকে তৈরি করো, নিজেদেরকে সচেতন করো এবং আগামী দিনের ভবিষ্যৎ যাতে সফল হয়, ভালো হয়, সেটারই চেষ্টা করো। ঠিক আছে, পড়াশোনা করতে থাকো এবং একটা ডিসিপ্লিনের মধ্যে চলো, এটাই আমি বলবো। আজকে এত পর্যন্তই। যদি আমার কথা তোমাদের ভালো লাগে, আমাদের পড়ানোর স্টাইলটা আমার যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, যে আমাদের এরকম একজন টিচার আছেন যিনি আমাদেরকে এত কেয়ার নিয়ে ভালোভাবে বাংলায় শেখাচ্ছেন এবং চান যে বাংলার ছেলেমেয়েরা কিছু করে দেখাক। তো তাই জন্য তোমরা এটা শেয়ার করো এবং দিকে দিকে ছড়িয়ে দাও। ওকে, টাটা, বাই বাই, মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।